এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। কারণ তার মানে হলো তার পাওয়ার তো রক্তে কিনা, সাইদ আব্দুল্লাহ তার পাওয়ার তো রক্তে কেনা। তো আপনার কি মনে হয় যে পাওয়ার, বিএনপির পাওয়ারটা তো উড়ে এসে জুড়ে বসা? না, অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উড়ে এসে জুড়ে বসা যখন আপনি বললেন, ঠিক আছে আপনি অপোজ করেন, আপনি বিশ্বাস করেন খালেদ ভাই, আপনি এটা বিশ্বাস করেন না? আমার বিশ্বাসের কথা আপনি বাদ দেন, আমার বিশ্বাসের কথা বাদ দেন খালেদ ভাই, আমার বিশ্বাসের কথা বাদ দেন। আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনিই তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলতেছে, কেউ কেউ, কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, আপনি কানে শুনেছেন, তার মানে কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, চট্টগ্রামের, সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতেরও অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কেউ আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটারে যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে। এটা ছাত্ররা সামনে ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার আটকে থাকতেছেন কিনা, কখনোই বলছি না আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই, প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেড ব্লকে না পরিণত হয়, যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা, আপনি যে আলোচনাটা টানছেন এটার প্রেমিসটা কি, এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন। খালেদ ভাই, আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে, তারপর দেশটা জান্নাতুল ফেরদৌসে চলে যাবে? সাইদ আব্দুল্লাহ, আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছেন না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি। আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপিতে বাদ দিতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাদ দিতেছেন? তাদের যখন আপনি রাখবেন, তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে না? অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা তাদেরকে তো বিলিভ করি, হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত, এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্টে একমত হবে, এটা আমি অবিশ্বাস করি। আপনার কাছে কি মনে, আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নিয়ে, এবং দুই, এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে, এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপির নাই, নাকি আছে? আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে?
এই কৃতিত্ব আসলে আপনি কি শুধু বিএনপিকেই দেখছেন, আর কেউ সেই কৃতিত্ব দাবি করছে না বিভিন্ন জায়গায়? আমি আর কারো কথা ভাবতেছি না, আমি বিএনপি কেন এই কৃতিত্বটা নেয়ার কথা ভাবতেছি এটা আমি ভাবছি। বিএনপি কখনোই বলেছে যে বিএনপি একক কৃতিত্ব নিচ্ছে, অথবা বিএনপি কখনো বলছে যে আমরাই লিড দিয়েছি? এই দুইটা বাক্য খালেদ ভাই কোথাও বলেছে? বিএনপির কেন্দ্রীয় কাছাকাছি প্রায় কাছাকাছি কথা বলেছে। না, কিন্তু তারা বলেছেন যে বিএনপি না থাকলে নাকি এই আন্দোলন হইতোই না। সেটা প্র্যাকটিক্যাল কারণ, সেটার ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে, সেই আর্গুমেন্টে আমিই যেতে পারি। কিন্তু খালেদ ভাই, আমি আপনার কথাটাকেই ধরে আমি বলছি, বিএনপির কেন্দ্রস্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপির নেতৃত্বেই আন্দোলন হয়েছে? একটা যদি উদাহরণ আমি পাই তাহলে মনে করবো আপনি যে পয়েন্টটা তুলেছেন না, এরকম বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই। বিএনপি যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন, আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে। সেইটা হচ্ছে যে আপনি বলেন যে একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো, 100টা আঘাত করা হলো, 100তম আঘাতে গিয়ে ওইটা ভেঙে পড়লো, তাহলে কি আপনি 100তম আঘাতের কৃতিত্ব দিলেন কিনা? তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক, এই আন্দোলনের জন্য ঠিক না। এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি, যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো, গোল দিল হচ্ছে তাজনুবা জাবিন। আমি তাজনুবা জাবিনকে স্কোরার বলবো, আপনাকে না, আনফরচুনেটলি। আপনি স্কোরার বলবেন, কিন্তু কোনোদিন কি খালেদ ভাই এইটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয়? হ্যাঁ, অনেকটাই বলে। হেডলাইনটা স্মরণ করেন, মেসির গোলে হারালো অমুক তমুককে। সেটা হেডলাইন, কিন্তু সবসময় কি এটা হয় খালেদ ভাই? বেশিরভাগ সময় হয়। বেশিরভাগ সময় না। আপনি ফুটবল খেলার কথা বলেন, ফুটবল আমারও অনেক প্রিয় খেলা, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল, শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো, এই জায়গাটা বোধ হয় যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় যে তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে। তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া দরকার ছিল। এবং একটা কথা বলি খালেদ ভাই, আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন। জি, যারা আন্দোলন করেছে আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, এইটা কেউ অস্বীকার করা কারো জন্যই কখনোই উচিত হবে না। একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত, তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল, এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানে ছাত্রদের স্টেকও থাকবে, রাজনৈতিক দলগুলোকেও আপনি একদম নালিফাই করে দিবেন, সেটাও একটা নালিফাই। আমার মনে হয় যে নালিফাই প্রশ্নটা কোথা থেকে আসলে এটা আমি বুঝতে পারতেছি না। সাইদ আব্দুল্লাহ, আমরা আবার আসি আপনার কাছে। অনেকেই এই কথাও বলে যে রাজনৈতিক দলগুলো কিছু ছিল না, রাজনৈতিক দলগুলো এই কথা বহু মানুষ বলে, রাজনৈতিক দলগুলো কিছু ছিল না। আমি কিন্তু উল্টাটা দেখি সাইদ আব্দুল্লাহ, আপনি এটা একটু বিবেচনা করে দেখবেন। আপনি দেখবেন বিএনপির লোকেরা বলে মানে কি করলে জানি কে ভেসে যাবে। বিএনপির লোকেরা বলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আরেকজন বলে, এরকম রেটরিক কি শুধু বিএনপির লোকজন বলছে, অন্য কেউই বলছে না? সংস্কার প্রস্তাব না মানলে সেই প্রস্তাবটা কোরআন শরীফেরই বিরোধিতা করা হবে, এমন কথা কেউ বলে না? হ্যাঁ, এগুলিও বলে। আবার এনসিপিরও অনেকে এমন কথাবার্তা বলে যেটা রাজনৈতিক দলকে, যেমন দুই একটা বলেন তো, আমার চোখে গেল নাকি? যেমন শেষ করে ওকে সাইদ আব্দুল্লাহ, আসতেছি আপনার কাছে। ডক্টর জামিন, আমিও আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে? ধন্যবাদ খালেদ ভাই, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না, কারণ এটার কথা অধ্যাপক রিয়াদ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে, যতবারই ওনার বক্তব্য হয়, যতবারই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন, সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন। এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে
গতকাল থেকে আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে। ঠিক আছে, কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে 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 কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি, এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক পার হয়ে গেছে, এটা হয় নাই। যাই হোক, যেভাবেই হোক, এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে। সো এটা কিন্তু সব পক্ষের জন্য, শুধুমাত্র তো এনসিপির লোকজনই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, যে ফেসবুকে লিখেছে, যে যেভাবেই অংশগ্রহণ করেছে, এটা সবার জন্যই আমরা এটার একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই। তো এটা আমার কাছে মনে হয়। আর এর জি শেষ করেন আপনি। আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে, এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমরা একটু ছোট ছোট করে ডাক্তার যাবেন, আমরা একটু ছোট ছোট করে কথায় আসি। রাজনৈতিক এই কথাটা বলি, রাজনৈতিক সব পক্ষ, মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, সব সিদ্ধান্ত। কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই, বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে, সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। সো এই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ। তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে, তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম প্রিসাইসলি আপনারা এই ব্যাপারে কি চান। যাবেন, আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে, আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন, সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে। আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে, সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে। দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে। তো রাজনৈতিক পক্ষগুলি কারা, মানে এনসিপি, বিএনপি, রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি। আমি যদি ধরে নেই এনসিপিও আসে এর মধ্যে, তাই না, রাজনৈতিক পক্ষ হিসাবে। তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে, নাকি এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোনো একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই 5টা পয়েন্ট থাকতে হবে, আমরা যেরকম 5টা দফা দেই, 7টা দফা দেই? অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য? এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে, তাই না? এখন আমরা জাতীয় ঐক্যমত্য থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে, এখন গত 10 মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসনে, সাংবিধানিক দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে। সো এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন, আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন, আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না, এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে, অনেক গ্রে এরিয়া আছে। পয়েন্টগুলো প্রিসাইজ, না পয়েন্টগুলো প্রিসাইজ। এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না, এনসিপির পছন্দ হলো না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা তো মানে পছন্দ অপছন্দ, এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল, অন্য কারো পছন্দ হলো না, সেটাও তো পছন্দটা আগে বলেন, আপনাদের পছন্দটা আগে বলেন, কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই। নাহিদ সাহেব এটা বলেছেন, আপনাদের দলের আহ্বায়ক, যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে।
তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম, শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছেন না, জুলাই সনদের পরে তারা করবে। তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয়, কথাটা ছিল যে জুলাই না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই, কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয়, তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে, সংস্কারটা ব্যাহত হবে। আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না, এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে। এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে, আমরা যে মতগুলা দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা ঠিক হবে। আমি এই জায়গাটায় ডক্টর জাবিন, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটায় আসতে চাইতেছিলাম। এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? না না না, এটা হচ্ছে কথাটা ঘোরানো। আমাদের হচ্ছে যে প্রস্তাবগুলো আছে, আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ব্যাপারে কি হবে, বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে, নারী আসনে কি হবে এবং কেন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে, কি প্রস্তাবে আছে, এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না। আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে, এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। এটা তো আপনি প্রধান এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর 10 বছর মানে 2 টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবেন না।